আজকে তাহলে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো অ্যালডিহাইড কি জিনিস আমরা সেটা নিয়ে কথা বলি। তো আমরা সাধারণত বলে থাকি আমরা অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো অ্যালডিহাইডে আমরা বলে থাকি যে সকল হাইড্রোকার্বনে অথবা যে সকল জৈব যৌগে বন্ড সিএইচও থাকবে, এটা যদি যুক্ত থাকে তখন এটাকে আমরা আসলে কি বলে থাকি, অ্যালডিহাইড বলে থাকি। তাহলে আমরা বলবো যে সকল হাইড্রোকার্বনে সিএইচও। এখন এই যে সিএইচও, এইটার হচ্ছে মানে গাঠনিক সংকেতটা ভালো করে বুঝে রাখাটা ভালো আর কি। গাঠনিক সংকেতটা তুমি যদি ভালোভাবে বুঝে রাখো তাহলে বিক্রিয়া করতে তোমার সুবিধা হবে। গাঠনিক সংকেতটা কি, এই যে সি, সি এর কয়টা হাত বলো তো? চারটা। চারটা কিন্তু হাত। তার মানে আমি হাত বলতে কি বুঝাচ্ছি, বুঝতে পেরেছো তো? জি ভাইয়া জি পেরেছি। ভাইয়া। আচ্ছা, চারটা হাতের মধ্যে মনে করো এরকম ঘটনা থাকে, বাট এখানে অক্সিজেনের যেহেতু দুইটা হাত ও একাই নেয়, তাই ওই হাতটা এদিকে আসে, বুঝতে পেরেছো? ফলে এই দিকে ও থাকে। তাহলে ওই উপরের দিককার ওই অংশটা যদি আমি মুছে দিই তাহলে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াবে। এই জিনিসটুকু বুঝতে অসুবিধা আছে কারো? এই যে যে জিনিসটা, এটাকে আমি গাঠনিক ফরম্যাটে লিখলাম। এটা হচ্ছে আমাদের গাঠনিক ফরম্যাট। এইটাতে কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের এইটা হচ্ছে আমাদের গাঠনিক রূপ। এটা হচ্ছে আমাদের গাঠনিক রূপ। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। জি জি স্যার। ভাইয়া। তাহলে গাঠনিক রূপে তুমি কিন্তু দেখতেই পারছো এইখানে এই যে আমাদের দ্বিবন্ধন হিসাবে হচ্ছে অক্সিজেন যুক্ত আছে, এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম অ্যালডিহাইডের বিষয়টা আসলে কি, অ্যালডিহাইড আসলে কি জিনিস। এখন আমি যদি বলি অ্যালডিহাইডের সাধারণ সংকেতটা আসলে কি, তাহলে সাধারণ সংকেতটা আসলে কি হবে? তাহলে আমরা এখানে কি বলবো? আমরা বলবো হচ্ছে সাধারণ সংকেত। সাধারণ সংকেত, সাধারণ সংকেতটা হবে হচ্ছে সিএন H2N প্লাস ওয়ান। মানে ওই যে হুম, অ্যালকাইল মূলকের সাথে আমাদের জাস্ট বন্ড দিয়ে সিএইচও যুক্ত হবে। জি। কথা কি বুঝতে পারলা? এখন তোমাদের কিন্তু গতদিন আমরা বলছিলাম যে এই যে যে এই অংশটুকু, এইটার কিন্তু আরেকটা নাম আছে আর। তার মানে বন্ড আর সিএইচও বলা যায়। বোঝা গেল? আর জি বন্ড, স্যার। আর বন্ড সিএইচও এটাও কিন্তু বলা যায়। সবাই কি বুঝতে পারলা ব্যাপারটা? জি ইয়েস ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন আমরা এইখানে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়, ভাই এখানে এন এর মান আসলে কত থেকে স্টার্ট হবে। হ্যাঁ, এটা আসলে ম্যাক্সিমামই কিন্তু ভুল করে, অনেক অনেকে বোঝে না। এটার মান যদি এক দিই, এটার মান যদি দুই বসাই, এন এর মান যদি থ্রি বসাই, তাহলে আসলে কি জিনিস তৈরি হবে আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা সরি, এখানে থ্রি না, এটা হচ্ছে এন। এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো বুঝবে ভালো করে, তাহলে দেখবা যে আর কোনো সমস্যাই থাকতেছে না। আচ্ছা, এখন দেখো এন এর মানটা আমি এক বসানোর চেষ্টা করি এখানে। আচ্ছা, এক যদি বসাই তাহলে এখানে কি থাকবে? এখানে কিন্তু CH3 হবে। ওকে, জি। এটা ওকে। তাহলে এখানে কিন্তু, এখানে আসলে কার্বন কয়টা আছে? দুইটা। 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 তাহলে আমরা জানি যে এই অ্যালডিহাইডের নামের শেষে হচ্ছে অ্যাল বা ন্যাল যুক্ত হয়। কি যুক্ত হয়? অ্যাল, অ্যাল অথবা ন্যাল, যে হুম, কোন যে কোনো হচ্ছে এই দুইটা যে কোনো একটা যুক্ত হয়। তো এখন আমি এটা দুই কার্বন, তাহলে এই দুই কার্বনে আসে হচ্ছে নামে আসে হচ্ছে ইথ, ইথ প্লাস ন্যাল, নাম হবে হচ্ছে ইথ, ইথানল। ইথানল। এটুকু বোঝো নাই কে বলো? ইথানল হলো। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এটা কিন্তু আমি এন এর মান এক বসাইছিলাম, তাই না?
এন এর মান কত বসাইছি? 1 বসাইছি। কার্বন হয়ে গেছে কয়টা? কার্বন হয়ে গেছে 2টা। তাহলে এটা কিন্তু এটা হচ্ছে এই অ্যালডিহাইডের কিন্তু কত নম্বর সদস্য কে বলতে পারবে? এটা কত নম্বর সদস্য? 1 নম্বর না 2 নম্বর? 1 নাম্বার। হ্যাঁ, ভাই 1 নাম্বার। এটা হচ্ছে 1 নম্বর সদস্য। অনেকে বলতেছে এটা 1 নম্বর সদস্য। আচ্ছা, এখন এইখানে কিন্তু একটা কনফিউশনও কিন্তু অনেক সময় সৃষ্টি হয়। হ্যাঁ, এর আগে হচ্ছে এই বয়েজ স্কুলে কোন স্যার যেন এরকম বলছিল যে এইখানে বিষয়টা হচ্ছে 2টা কার্বন আছে। এখন সে বলতেছে যে এইটা তো আসলে কার্যকরী মূলকের মধ্যেই আছে, আর তাহলে কার্বন আছে এই একটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রথম সদস্য। হ্যাঁ, এটাই প্রথম সদস্য এবং এর নাম হবে হচ্ছে মিথানেল, তাই বলছে সে। কিন্তু আসলে এই ঘটনা হচ্ছে এটার নাম কিন্তু মিথানেল না, আসলে এর ভেতরকার যে কার্বনটা এটাও কিন্তু ধরতে হবে। কথা কি বুঝতে পেরেছো? এটাও ধরতে হবে, তাহলে এর নাম হবে হচ্ছে ইথানেল। ইথানল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ইথানেল যদি আমাদের হয়, আমরা তো জানি ইথানল ব্যাপারটা কখন আসে, যখন হচ্ছে মানে 2টা হাইড্রোজেন এই কার্বন থাকে তখন আসে। তাহলে এটা অবশ্যই সদস্য হচ্ছে দ্বিতীয় সদস্য। দ্বিতীয়। বুঝতে পেরেছো? তারপরে জি। 2 বসালে কি হবে? স্যার। 2 বসালে 3 নম্বর সদস্য হয়ে যাবে। কেন 3 নম্বর? কারণ ও তো অলরেডি ওর কার্যকরী মূলকেও তো একটা আছেই। তাহলে এখানে যদি আমি 2 বসাই তাহলে এখানে হবে কি C2H5 C2H5 CHO। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এইটা কিন্তু আমাদের এটাকে একটু ভেঙে লিখলে যেটা লেখা যায় সেটা হচ্ছে CH3, তারপরে CH2, তারপরে CHO। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এই কথাটুকু বোঝো নাই কে কে বলো তো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর সদস্য? তৃতীয় সদস্য। তৃতীয়। চতুর্থ সদস্য কি? চতুর্থ সদস্যটা আসলে কি, এবং পঞ্চম সদস্যটা আসলে কি? তাহলে চতুর্থ সদস্য এখানে কত দিয়ে শুরু হবে? 3 দিয়ে শুরু হবে। তাহলে C3H কত হবে? 2 দুগুণী 3 দুগুণী 6, 1 7 হবে। তাহলে H হচ্ছে 7টা হবে। আর এইখানে আমাদের কি হবে? CHO হবে। কথা কি বুঝতে পেরেছো? এটাকেও ভেঙে লিখলে কিভাবে লেখা যায়? CH3 CH2 CH2 CHO। অনেকে ভাবতেছে যে ভাইয়া কিভাবে লিখলেন বুঝতে পারলাম না, আমি তো পারি না এটা লিখতে। সবসময় মাথায় রাখবা যে কোন একটা কার্বনে যখন এই যে এরকম ভেঙে লেখা হয় তখন সর্বদাই কি হয়, প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে হাইড্রোজেন 3টা থাকে আর বাকিগুলোতে হাইড্রোজেন 2টা করে থাকে। তো এখানে যেহেতু 3টা কার্বন ছিল তাই আমরা এইভাবে 3টা লিখে ফেললাম, তারপরে ওই CHOটা বসাই দিয়েছি জাস্ট। ওকে, কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় সদস্য, এটা তৃতীয় সদস্য, এটা চতুর্থ সদস্য, এটা পঞ্চম সদস্য। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে প্রথম সদস্যটা কোনটা? তো প্রথম সদস্য যে জিনিসটা সেটা হচ্ছে এটা কোনো নিয়মের মধ্যে পড়বে না, এটাকে জাস্ট একটু মনে রাখবা HCHO। এটাকে বলা হয় হচ্ছে প্রথম সদস্য, এর নাম হচ্ছে মিথানেল। এর নাম কি? মিথানেল। এই মিথানেলটা একটু ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, এই মিথানেলের আরেকটা কিন্তু নাম আছে, এটাকে আমরা আসলে ফর্মালডিহাইড বলে থাকি। হ্যাঁ, আমরা আসতেছি ওইখানে আলোচনায় আসব। জাস্ট এটাকে একটু স্পেশালি মনে রাখবা। আমি একটু অন্য কালার দিয়ে এই জন্য লিখলাম। এবং এটা হচ্ছে কিন্তু গতানুগতিক সিস্টেমের মধ্যে পড়তেছে না, পড়তেছে মানে এর সাথে কি মিলতেছে? সাধারণ সংকেতের সাথে মিলে? না ভাইয়া। জি না। মিলে না। ওকে, তো এইখানে আমি আসলে ট্রাই করতাম, আমি হচ্ছে এইভাবে চিন্তা করতাম এই জিনিসটাকে একটু, মানে যদিও এটা একটু ফানি টাইপের আর কি। মানে হচ্ছে আমি চিন্তা করতাম যে এটা প্রথম সদস্য যদি আসে তখন কি হবে, তখন এইখানে আসলে এন এর মানটা 0 বসবে। তো এন এর মানটা 0 বসলে কি হয় একটু ভালো করে খেয়াল করো, দেখো তো কি হয়। এখানে যদি 0 জিরো বসে বসলে তো 1 হবে। তাহলে এই এই 0 বসলে তো আসলে এই কার্বন তো নেই, কার্বনের এখানে 0 আছে তার মানে কার্বন তো নেই। জি।
তাহলে কার্বনটা নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে এইখানে তো জিরো বসাও, তাহলে জিরোর সাথে টু গুণ করলে জিরো হয়, ওর সাথে ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান হয়, তাহলে হাইড্রোজেন তো একটা থাকবে। কথা কি বোঝা বোঝা নাই ব্যাপারটা? জি স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওই জিরো বসলে আসলে এটা পাওয়া যায়, এরকম ধরনের আমি একটা চিন্তা করে নিতাম আর কি। কিন্তু বিষয়টা আসলে এরকম না, জাস্ট হচ্ছে আমরা চিন্তা করবো এটা হচ্ছে আমাদের কার্যকারী মূলক, ওর সাথে আসলে যেহেতু একটা বন্ড ফাঁকা আছে, ওই একটা বন্ডে হাইড্রোজেন একটা যুক্ত হবে। এখানে কার্বন থাকবে না, কার্বন হইলে মানে দ্বিতীয় সদস্য হয়ে যাবে, তাই প্রথম সদস্য বানাইতে হলে এখানে কার্বন দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সদস্য, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সদস্য, এটা হচ্ছে আমাদের তৃতীয় সদস্য, এটা হচ্ছে আমাদের চতুর্থ সদস্য, ঠিক আছে? শুধু ব্যতিক্রম এইখানে একটু নাম মানে একটু হচ্ছে গঠনে একটু ব্যতিক্রম আছে, সাধারণ নিয়মের মধ্যে যায় না। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে জি পেরেছো? ভাইয়া। কারো জি কি? স্যার। ভাইয়া নামটা আরেকবার বলেন। এটার নাম হচ্ছে মিথানেল। কারণ কি, কারণ হচ্ছে এই যে নাম তো ওইভাবেই আসে, এই যে নেল শব্দটা আসতেছে আর একটা কার্বন আছে, তাই মিথ, মিথ প্লাস নেল মিথানেল, ইথ প্লাস নেল ইথানেল, প্রো প্লাস নেল প্রোপানেল, তারপরে বিউট প্লাস নেল বিউটানেল, এরকম টাইপের ঘটনা ঘটবে। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার এইটুকু? জি ভাইয়া। জি স্যার। এইটুকু এইটুকু কারো কি কনফিউশন থাকলে বলো। কনফিউশন আছে কারো? যতটুকু শেখালাম এর মধ্যে যদি কনফিউশন থাকে বলতে পারো। কারোরই কনফিউশন নেই? না ভাইয়া। আচ্ছা ওকে, তাইলে আমরা যে বিষয়টা পাইলাম এটা একটু মাথায় রাখবা। তো এই ক্ষেত্রে আমরা এই যে যে বিষয়টা আমরা পাইলাম, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে এই যে এখানে আমরা যখন এই গাঠনিক ফরম্যাটটা মানে দেখাইছি, হ্যাঁ, ওইখানে গাঠনিক সংকেতের মধ্যেও কিন্তু একটা ঘটনা আছে। হ্যাঁ, গাঠনিক সংকেতের এই জিনিসটা একটু মাথায় রাখবা, মানে একটু জাস্ট বলে দিচ্ছি যাতে তোমাদের জন্য ভালো হয় আর কি। এটা এই গাঠনিক সংকেতে আমি কিন্তু পাইছি কি, বন্ড একটা পাইছি, তারপরে সি পাইছি, তারপর হচ্ছে ডাবল বন্ডে হচ্ছে ও যুক্ত হইছে, তারপরে একটা হচ্ছে আমাদের কি হইছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই না? তো নর্মালি আসলে বলা হয় যে এই হাইড্রোজেনটা যদি না থাকে, এই না থাকে, এটাকে এই জিনিসটার একটা নাম আছে, নামটা জাস্ট একটু বলে দিই, যদিও তোমাদের এখানে নিয়ে নেই। এটাকে বলা হয় হচ্ছে কার্বনিল বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কার্বনিল মূলক। কেন মূলক? মূলক কখন হয় কেউ বলতে পারবো? মূলক কখন হয়? এই যে যখন এই যে বন্ড ফাঁকা থাকে এরকম টাইপের থাকে, তখন এটা কিন্তু মূলকের মধ্যে পড়ে। হ্যাঁ, যেমন আমি যদি তোমাকে বলি যে CH3, এটা একটা বন্ড ফাঁকা, এটার নাম কি, এটা তুমি কিন্তু তখন বলবা অ্যালকাইল মূলক, মানে হচ্ছে CnH2n প্লাস ওয়ান। আমি যদি বলি এটা কিসের সাধারণ সংকেত, তুমি বলবা এটা অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। এই সবাই শোনা যায় তো নাকি? জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, তো এই যে যে এই কার্বনিল মূলক যে যৌগে থাকে তাদেরকে আমরা কার্বনিল যৌগ বলে থাকি। তো এই কার্বনিল যৌগ, স্যার হ্যাঁ বলো। বলছি এই কার্বনিল মূলক এইটার সংকেত কি হবে? এইটা জি। এটা আমরা আসলে এটা এই যে আমরা গাঠনিক ফরম্যাট আকারে লিখছি, এখানে আসলে কি হয় মানে তোমার দুইটা অক্সিজেন আর কার্বন এরকম থাকে, আর এই এই যে কার্বনের হচ্ছে দুইটা হাত ফাঁকা থাকে আর কি। হ্যাঁ, মানে এটার হচ্ছে আসলে ওইভাবে আমরা সংকেত বলছি না, মানে এই 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 জিনিসটুকুর নাম হচ্ছে কার্বনিল। হ্যাঁ, জি। তো এখন এই কার্বনিল যাদের মধ্যে থাকে এরকম হচ্ছে দুই ধরনের যৌগ পাওয়া যায়। এই যৌগের মধ্যে এক ধরনের যৌগ হচ্ছে আমরা যেটা পড়তেছি আর কি, এক ধরনের যৌগ যেটা আমরা পড়তেছি, যেটাকে আসলে আমরা অ্যালডিহাইড বলে থাকি। মানে কাছাকাছি তো, এই জন্য এই দুটোই আমি উল্লেখ করে দিচ্ছি, অনেক সময় না হলে কনফিউশন সৃষ্টি হবে। হ্যাঁ, অ্যালডিহাইড। আর আরেকটা হচ্ছে আমাদের কিটোন আছে।
কিটোন নামটাও আমি নিয়ে আসলাম, ইচ্ছা করেই আনলাম, কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। দেখো দেখো আমি একটু জাস্ট তারপরেও দেখাই যে কোথায় আমাদের এই কিটোন শব্দটা উল্লেখ আছে আর কি। আমাদের বইতেই উল্লেখ আছে আর কি, এই জন্য আমি এই জিনিসটা আনলাম আর কি। কোথায় গেল? আগে জিনিসটা একটু দেখাইনি, তারপরে আমরা পড়াই যাচ্ছি। এইখানে দেখো একটা শব্দ ইউজ করেছে, এই দেখো এইখানে, হ্যাঁ, দুইটাকে একসাথেই বলেছে কিন্তু, তাই না? এই বুঝতে পেরেছো এটা? দেখো এইখানে আমাদের বলতেছে যে আমরা যদি এটাকে জারিত করি, প্রথমে যে অ্যালডিহাইড হতে পারে, আবার বাই দিয়ে লেখা আছে হচ্ছে কিটোন। তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। এটা একটু বড় করে দিলাম। হালকা একটু আমার সামনে তো বই আছে। ও আচ্ছা, বই তো আছে। হ্যাঁ। আচ্ছা ওকে। তো আশা করি তোমরা তাইলে বিষয়টা বুঝতে পেরেছো যে তোমাদের বইতে আসলে এই বিষয়টা বলা আছে। আচ্ছা, তো এখন এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এই জিনিসটা তো সবাই বুঝতে পেরেছো যে আমাদের বইতে এই জিনিসটা উল্লেখ করা আছে, বিধায় আমি ওই জিনিসটা ওইখানে নামটা আনলাম। হ্যাঁ, আশা করি তোমরা মানে বুঝতে পারবা যে কিটোনটা কেন আনলাম আমরা আর কি। এখন দেখো, তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে ফার্স্টে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে এইটার মধ্যে, অ্যালডিহাইডের মধ্যে তোমার হচ্ছে আমরা তো ওইটা কিভাবে আসে সেটা তো দেখলামই। হ্যাঁ, ওইটা তো দেখলামই। আসলে কিটোন তাইলে কি জিনিস? কিটোন তাইলে আসলে আমরা কিটোনে কিন্তু এরকমই বলে থাকি যে কিটোন হচ্ছে এরকম একটা জিনিস, অর্থাৎ সিও এটা থাকবে আর এইখানে মানে বন্ড ফাঁকা থাকবে। হ্যাঁ, আমরা এরকম বলে থাকি আর কি। তো নর্মালি এইটাই হচ্ছে আমাদের এই বলা হয় যে এই জিনিসটা থাকলে সেটাকে আমরা কিটোন বলবো, কিন্তু নর্মালি আসলে মানে কিটোন আর এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হাইড্রোজেনের, কিটোনের সাথে হাইড্রোজেন থাকে না আর এর সাথে হাইড্রোজেন থাকে, কিন্তু মূলত মিল আছে কোথায়? দুইটার মধ্যেই কার্বনিল মূলক থাকে, দুইটার মধ্যেই কি থাকে? কার্বনিল মূলকটা থাকে। কথা কি বুঝতে পারলো সবাই? ইয়েস ভাইয়া। জি স্যার। মানে এখানে আমরা যদি বলতে চাই যে এইখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, এইখানে আমাদের আসতেছিল হচ্ছে এরকম একটা ঘটনা, সবাই একটু বুঝবা জিনিসটা। এখানে অক্সিজেন আছে, এখানে একটা বন্ড ফাঁকা আছে, আর এইখানে হাইড্রোজেন আছে, আর এইখানে কি হয়? এখানে জাস্ট এই জিনিসটাই থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। তো দুটোর মধ্যে কমন কি? ওই কার্বনিল মূলকটাই কমন। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, আশা করি এখানে তোমাদের খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তারপর আমরা আসতেছি, আমরা আস্তে আস্তে বিষয়গুলোতে আসবো। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে এর প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তো আমাদের প্রস্তুতিটাই হচ্ছে, আমরা যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি আমাদের বইতে একটা প্রস্তুতি দেওয়া আছে, আমরা দুইটা দেখার চেষ্টা করব, আমাদের কাজে লাগবে পরে আরেকটা। এখন আমরা আচ্ছা, এখন আমরা তাহলে এখানে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে,
আচ্ছা সবাই হচ্ছে তাহলে এখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এখানে এই প্রস্তুতিটাই যদি আমরা বলতে চাই তাহলে এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এখানে এটাকে আমরা কি বলে থাকি, এটাকে ইথাইন বলে থাকি। এখন আমরা ইথাইন থেকে আমরা কি করতে পারি, আমরা আসলে এই অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। তো ইথাইনের সাথে আমি যদি পানি যুক্ত করি, পানি যুক্ত করলে কিন্তু আসলে এই ধরনের বিক্রিয়াটা ঘটে। তোমাদের মনে আছে কিনা আমি পানি যুক্ত করার ক্ষেত্রে আমরা এখানে বলছিলাম যে পানি যুক্ত করার ক্ষেত্রে এটা নর্মালি যেভাবে ভাঙে সেভাবে আমরা যদি ভাঙতে না দিয়ে এখানে প্রভাবক ইউজ করি, তোমাদের মনে থাকার কথা আমরা এখানে 2% কি ইউজ করেছিলাম, মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট। ওকে, আর হচ্ছে আর আমরা হচ্ছে 20% কি দিয়েছিলাম, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। আর 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হ্যাঁ 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হ্যাঁ। তো এখন এটা দিলে পরে কি ঘটনা ঘটবে, এটা দিলে আমরা বলছিলাম এটাকে ভাঙে হচ্ছে একটু ভিন্নভাবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে যে অক্সিজেন আলাদা হয়ে যায়, হ্যাঁ। হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হইলে কি হবে, এটা হাইড্রোজেন H2 হবে আর ও আলাদা হয়ে যাবে। কারণ এরা কি হয়, এদের আসলে সিস্টেমটা কি, এদের সিস্টেমটা আসলে CH এবং এইখানে আমরা যে হচ্ছে বলে থাকি, এখানে আমরা জাস্ট হচ্ছে তোমার এখানে CH বললাম। এখন দুইটা বন্ধন ভেঙে গেছে, এখানে আমাদের একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত ফাঁকা হয়েছে। এখন কি হবে, এখন এইখানে এই যে অক্সিজেন তো আসলে একাই দুইটা হাতে দখল করে নেয়, তাই না। এখানে অক্সিজেন একাই দুইটা হাত দখল করে নিল। আর এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসে যাবে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে CH3CHO। বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? দেখো খুবই ইজি জিনিস, এখানে প্রভাবকটা দেওয়ার কারণে আসলে কি হইলো, আমাদের এই যে পানির এই যে অণুটা এটা ভাঙছে আসলে ভিন্নতর ভাবে। আচ্ছা যদিও আসলে কি হয়, ফার্স্টে তোমাদের এখানে আমি জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু আমি এই তথ্যগুলো এইভাবে উপস্থাপন করতেছি। এখানে কিন্তু ঘটনা একটু ভিন্নতর ভাবে ভাঙে, মানে ওইটা যেভাবে ভাঙছে ওইভাবেই যুক্ত হয়, পরবর্তীতে আবার ভাঙে। তো আমরা দুই ধাপ এখানে অ্যাভয়েড করতেছি আর কি, হ্যাঁ দুই ধাপ আমরা আসলে অ্যাভয়েড করে একবারে বলতেছি। ওকে, কথা কি বুঝতে পারলা? ভাইয়া বল। পানি কি সবসময় এইভাবে ভাঙবে? হ্যাঁ, পানি সাধারণত এইভাবে আসলে বিশ্লেষণ হয় আর কি, তড়িৎ বিশ্লেষণ হলে এভাবে হয়, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো। ওই ভাইয়া H2SO4 তো পানি মুক্ত করে, এই জায়গায় H2SO4 দিয়ে তো পানি মুক্ত করার জন্য ব্যবহার করা হয়, আবার এই জায়গা দিয়ে দিলেন তাহলে তো পানি এখানে তো মানে ব্যাপারটা কেমন একটা হয়ে গেল। শুধু একটা আমরা শুধু তো এটা দিই নাই, হ্যাঁ আমরা এটার সাথে মার্কিউরিক সালফেটও দিয়েছি, বোঝো নাই। এখানে তো শুধু একটা দিই নাই। এখন এইখানে হচ্ছে তোমার তোমার প্রশ্ন হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে নিরোধক পদার্থ হিসাবে কাজ করে, অর্থাৎ নিরোধন ধর্ম আছে, অর্থাৎ পানিকে আসলে সে শোষণ করে নেয়। বুঝতে পারছো, শোষণ করে নেয়, এই জিনিসটা আমাদের আছে। তো এক্সট্রা পানি এখানে যদি থাকে তাহলে সেটা শোষণ করে নিবে, এই জন্য হয়তো ব্যবহার করা হয়েছে এটা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন এরপর আমরা আসি, এটা আমরা দেখে ফেললাম। তো এখানে আমাদের এটার নাম কি ছিল, এটার নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ইথ প্লাস আইন, নাম হচ্ছে ইথাইন, এটার নাম হচ্ছে ইথাইন। আর এটা এটা হচ্ছে ইথানল। বুঝে গেল? এটা আমাদের বইতেই উল্লেখ করা আছে। আমরা এটা ছাড়াও আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ, অ্যালকোহলের জারণ। তাহলে এটা হচ্ছে আমরা ইথাইন থেকে পাই, মানে অ্যালকাইন থেকে পাই, আর একটা হচ্ছে অ্যালকোহলকে জারণ করলে এটা পাওয়া যায়। তাহলে অ্যালকোহলকে জারণ করব, তাহলে অ্যালকোহল একটা নিয়ে নিলাম, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিয়ে নিলাম, এটা হচ্ছে অ্যালকোহল, তাই তো? মনে আছে তো? এটা বিক্রিয়া করার সময় সবসময় এভাবে লেখাটাই সবচেয়ে বেটার। একে জারণ করব।
তো জারণ করব কি দিয়ে জারণ করতে হয়? অবশ্যই সর্বদা জার্মান অক্সিজেন। জাইমন অক্সিজেন দ্বারা জারণ করতে হয়। তাহলে জাইমন অক্সিজেনটা আমি পাবো কিভাবে? এইখানে কিন্তু আমাদের আবার K2Cr2O7 দিব, O7 আর সাথে H2SO4 দিব। তোমাদের এর আগের দিন আমি কিন্তু বলার সময় কিন্তু বলেছিলাম, এইটা দেওয়ার পেছনের মূল বিষয় হচ্ছে এটা বিক্রিয়া করে কি হয়, এটা বিক্রিয়া করে আসলে কোন প্রোডাক্টটা তৈরি করে, এই যে জাইমন অক্সিজেনটা তৈরি করে, এই জাইমন অক্সিজেনটাকে দিবে আর কি ও, হ্যাঁ। আর কি হবে, এই H2SO4 যেহেতু নিরোধক পদার্থ, তাহলে ও কি করবে হচ্ছে পানিকে বের করে দিবে। তো আমি এখানে যখন পড়াই তখন আমি এটাকে একটু এইভাবে পড়াই, আমি বলি যে যেহেতু এটা নিরোধন ধর্ম আছে, মানে হচ্ছে পানিকে বের করে দেয়, তাহলে এইখানে তুমি এই যৌগটার মধ্যে পানি খুঁজে বের করো। তাহলে পানি কোথায় আছে বলো? এইখানে পানি আছে, আছে কি না? এইটুকুর মধ্যে পানি আছে। এখন আমি সাধারণত তোমাদের পড়ানোর সময় এইভাবে পড়াই, কারণ হচ্ছে একটা বিক্রিয়া পড়ানোর সময় কোনো একটা ওয়ে মনে রাখলে তোমার ওই বিক্রিয়াটা দেখলেই তখন মাথায় আসবে, হ্যাঁ এখান থেকে এটা হবে, এই জিনিসটা মাথায় কাজ করবে, হ্যাঁ। যদিও রিয়েলি এভাবে ঘটে না, ঘটে একটু ভিন্নতরভাবে, সেটা হচ্ছে তোমার আমি বলতেছি সেটাও। এখানে তাহলে পানিটা বের করে যদি দাও, এটা যদি বাদ হয়ে যায়, এখান থেকে যদি পানিটা উইথড্র করো তুমি, হ্যাঁ পানিটা যদি উইথড্র করো, তাহলে আসলে আমরা আগে পানিটাকে বের করে অন্য জায়গায় লিখি, তাহলে পানিটা আমরা লিখে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি একটা বিষয় লেখো যে এখানে কি কি পড়ে থাকলো সেগুলো লিখে ফেলো। তাহলে এখানে পড়ে থাকলো কি কি বলো তো? CH3, আর কি আছে এখানে? C আছে, আর এখানে কি আছে? H আছে, আর এখানে কি আছে? O আছে। তাহলে আমি লিখবো কি CHO। বিষয়টা কি বুঝছো নাকি বোঝা নাই? বুঝেছি ভাইয়া। সবাই কি বুঝছো? এই H2SO4 কি যেন বলেন ওটার নাম? H2SO4 হচ্ছে নিরোধক পদার্থ, হ্যাঁ। এই নিরোধক পদার্থ হচ্ছে, যেসব পদার্থ নিরোধক পদার্থ তাদের হচ্ছে নিরোধন ধর্ম থাকে। নিরোধন ধর্ম থাকে। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই হচ্ছে আমাদের একটা বিষয়। তো এখন তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর যে বিক্রিয়া সেটা, হ্যাঁ। এটা 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। সবাই কি ক্লিয়ার? আর কোনো কিছু? জি স্যার। এই দুইটা জিনিস তাহলে আমরা বুঝে গেলাম, আমরা দুইটা প্রস্তুতি দেখে ফেললাম, আমরা আসলে অ্যালডিহাইডের প্রস্তুতিগুলো নিয়ে কিন্তু অলরেডি কথা বলে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের অ্যালডিহাইডগুলো আছে, আমরা যদিও এটা একবারে দেখাবো, এই সময় আমি কথা বলবো, তারপর আমি একটু জাস্ট বলতেছি আর কি। এই যে এর প্রথম সদস্য, হ্যাঁ, প্রথম সদস্য নিয়ে একটু কথা বলি। সরি, এর যে প্রথম সদস্যের নাম কি বললাম? এটার নাম হচ্ছে বললাম, প্রথম সদস্যর নাম কি? HCHO। হ্যাঁ, মিথানেল। এটাকে মিথানেল বলছিলাম তাই না? মিথানেল। এই মিথানেলের আরেকটা নাম আছে, ফর্মালডিহাইড। এটাকে বলা হয় ফর্মালডিহাইড। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ফর্মালডিহাইড। তাহলে আমি এখানে যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে HCHO, এর মধ্যে আমরা একটাকে বলছি হচ্ছে, এটাকে আমরা কি বলছি যে মিথানেল, ওই মিথানেলেরই আরেকটা নাম হচ্ছে কি ফর্মালডিহাইড। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। Yes ভাইয়া। এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমাদের মিথানেল, এই মিথানেলের যদি আমরা যদিও আমাদের বইতে এই শব্দটা 40% উল্লেখ করেছে, কিন্তু নর্মালি আসলে 30 থেকে 40% হওয়াটা ভালো আর কি।
যদিও আমাদের পরীক্ষাতে আসলে আমাদের উচিত হবে কোনটা বলো তো, আমরা 40%ই লিখবো। হ্যাঁ, মানে আমরা বলবো এই মিথানলের হচ্ছে 40% জলীয় দ্রবণকে বলা হয়, বা আমরা 30 থেকে 40% জলীয় দ্রবণকে বলা হবে হচ্ছে ফরমালিন বলা হবে। কি বলা হবে? ফরমালিন। তাহলে ফরমালিন, সবাই কি বুঝতে পারছো? এই ফরমালিন এটা হচ্ছে কি 40% জলীয় দ্রবণ কার? মিথানেল। এই সবাই কি বুঝতে পারলা? হ্যাঁ ভাইয়া এর বুঝলাম। এর অর্থটা কি? এই 40%-এর অর্থটা কি? সবাই তো পারার কথা। 40-এর অর্থটা কি? অর্থটা হচ্ছে ভাইয়া তুমি এই পারছো? 40 ভাগ হচ্ছে 100, তাই না? তার মানে 100 ভাগের মধ্যে 40 ভাগ থাকবে। 100 ভাগ কিসের মধ্যে? 100 ভাগ হচ্ছে, মনে করো যে আমরা যদি টোটাল জিনিসটাকে 100 ভাগ ধরি, এর মধ্যে 40 ভাগ থাকবে হচ্ছে এই মিথানেল। তাহলে ভাইয়া তাহলে বাকি 60 ভাগ কি থাকবে? এখানে যেহেতু জলীয় দ্রবণ বলা হয়, তার মানে বাকি 60 ভাগ হচ্ছে পানি থাকবে। বোঝা গেল? তাহলে 40 ভাগ হচ্ছে 40 ভাগ এইচ সিএইচও, এবং 60 ভাগ হচ্ছে পানি। ওকে, এই সবাই কি বুঝতে পারছো নাকি পারো নাই? জি স্যার বুঝেছি ভাইয়া। বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তো হচ্ছে আমরা তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে কোনো এক জায়গায় যদি এই যে এই 40% বা এই টাইপের জিনিসপত্র থাকে, তখন আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝে রাখতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা বললাম হচ্ছে ফরমালিন। এখন ফরমালিন, এই ফরমালিন আসলে আমরা কি কি কাজে আসলে ব্যবহার করে থাকি? হ্যাঁ, কি কি কাজে ব্যবহার করি কেউ বলতে পারবা? মৃতদেহ সংরক্ষণে। অনেকেই মনে করে কিন্তু এটা হচ্ছে এই ফরমালিন দিয়ে আমরা আসলে এই যে মনে করো যে মাছ টাছে আসলে ফরমালিন দেওয়া হয়, মাছ বা হচ্ছে যেগুলো যে মারা যায় আর কি, ওই জিনিসগুলোতে মনে করো যে ফরমালিন দিয়ে ওই জিনিসগুলো সংরক্ষণ করে রাখা যায়, অনেক দিন পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, অনেকে ভাবে যে হচ্ছে ভাইয়া ফরমালিনের কাজ হচ্ছে তোমার হচ্ছে মাছে মাছে দিয়ে হচ্ছে মাছকে সংরক্ষণ করা হয়। আসলে বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এই কাজটা করে থাকে। হ্যাঁ, এই মাছে মাছে দিয়ে, এটা কিন্তু আসলে নর্মালি ফরমালিনের মূলত কাজ না। ফরমালিন এই কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। মাছে দিলে ওই জিনিসগুলো আমাদের মনে কর যে বডিতে গেলে এটা অনেক ক্ষতিকর, এটা মানে খুবই বিষাক্ত পদার্থ। হ্যাঁ, বোঝা গেল? তো এই ফরমালিন জি হচ্ছে স্যার। আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে নর্মালি হচ্ছে তোমার এটা কি কি কাজে ব্যবহার করে থাকি সেটা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বইয়ের ভাষ্য যেটা সেটা হচ্ছে আমরা ফলো করতে পারি। বইয়ে আমাদের যে তথ্যগুলো ইউজ করেছে, যেমন যদিও এখানে আমাদের জাস্ট মৃত, এই যে গবেষণাগারে ব্যাপকভাবে এটা ব্যবহার করা হয়, এই যে আমাদের এখানে একটা শব্দ ইউজ করেছে, আমরা এটা হচ্ছে মৃত জীবজন্তু সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকি। হ্যাঁ, এছাড়াও আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের জায়গাতে ব্যবহার করা হতে পারে, এটা চিকিৎসা ক্ষেত্র হইতে পারে, গবেষণা ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি আর কি। তো এই হচ্ছে ঘটনা। এটা কিন্তু আসলে তোমার এই ফরমালিনের হচ্ছে এটাকে অনেক সময় আমরা উচ্চ মাত্রার বিষও বলে থাকি। এটা খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলা? স্যার এটা কি মানুষের স্কিনে লাগলে প্রবলেম হবে? আসলে এটা হচ্ছে মানুষের স্কিনে লাগলে, স্কিন সাধারণত মনে করো যে ওই কি বলে অ্যাসিড জাতীয় জিনিস লাগলে বেশি সমস্যা হয়। এটাতে খুব বেশি সমস্যা হবে না স্কিনের জন্য। হ্যাঁ, কিন্তু এটা জি আমাদের স্যার। হচ্ছে মানে আমাদের যদি বডির মধ্যে প্রবেশ করে এটা আমাদের জন্য ক্ষতিকর আর কি। হ্যাঁ, যদি জি স্যার। বডিতে প্রবেশ করে তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে আপাতত এটা তোমরা বুঝতে পেরেছো। এই যে এখানে তোমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছ, আসলে ল্যাবরেটরিতে সাধারণত এই ধরনের এই যে চিত্রগুলো সংরক্ষণের জন্য আসলে এটা ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারছো?
সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা যে এখানে মৃত ব্যাঙ বা যেমন বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণের জন্য আমরা এটা ব্যবহার করছি আর কি। এই যে ফরমালিনে রক্ষিত এই যে বিভিন্ন যে মৃত জীবদেহ আর কি। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে যে বিষয়টা, সেটা হচ্ছে জৈব অ্যাসিড, বা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ধরনের কিছু কথা বলতে পারি। কি কথা বলতে পারি আমরা? তাইলে আসি, আমাদের হচ্ছে জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি? তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলে থাকি জৈব অ্যাসিডের আমাদের কার্যকারী মূলক হচ্ছে COOH। এই কার্যকারী মূলকের যে নামটা সেটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অথবা কার্বক্সিল। আচ্ছা, আমাদের বইতে কি শব্দটা ইউজ করেছে? ঠিক আছে তো। ও আচ্ছা, এই যে ঠিকই আছে। কার্বক্সিলিক। আচ্ছা, ওকে। তো আমরা এখানে কার্বক্সিলিক হচ্ছে আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের এই গ্রুপটার নাম আর কি, হ্যাঁ। তাহলে আমরা এই যেখানে আসলে এই কার্বক্সিলিক গ্রুপটা থাকবে সেটাকে আমরা আসলে বলবো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, কথা কি বুঝতে পারছো? এর সাধারণ সংকেতটা আসলে কি? সাধারণ সংকেতটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি সাধারণ সংকেত সাধারণ সংকেতটা হচ্ছে আসবে CnH2n +1 বন্ড আসবে COOH। ওকে, CnH2n+1 বন্ড COOH, কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ওকে। তো আমরা এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এটার ক্ষেত্রেও আমরা সংক্ষেপে এটাকে কি বলতে পারি? এই যে এটাকে আর বলা যায়, আর এটাকে আমরা বলে থাকি COOH। বুঝতে পেরেছো? এটাও কিন্তু বলা যাবে। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখানেও কিন্তু সেম ধরনের একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ওই যে আমরা বলছিলাম যে n এর মান যদি 1 বসাও, n এর মান যদি 2 বসাও, n এর মান যদি 3 বসাও, n এর মান যদি 4 বসাও, তাহলে এখানে ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যাবে। 1 বসালে কত পাওয়া যাবে? এটা CH3 COOH। যদি 2 বসাও তাহলে CH3, আমি একবার ভেঙে লিখলাম, হ্যাঁ, CH2 COOH। তারপরে যদি আমি CH3 CH2 CH2 COOH, তারপরে CH3 CH2 CH2, এখানেও CH2 COOH। ওকে, তার মানে এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে এটার নামের শেষে হচ্ছে আবার ওইক অ্যাসিড যুক্ত হয়। নামটা কি হবে? ওইক অ্যাসিড। আমি যখন ওই যে প্রথম দিকে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম এই যে ওইক অ্যাসিড। তাহলে ওইক অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে আমি যদি বলি ইথ প্লাস ওইক অ্যাসিড, নাম হবে ইথানোইক অ্যাসিড। মিথ প্লাস ওইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড। প্রোপ প্লাস ওইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড। এটার নাম কি হবে বলো তো? প্রোপানোইক। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তাহলে কি প্রোপ প্লাস ওইক অ্যাসিড, নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, চারটাতে কি হবে? বিউট প্লাস ওইক অ্যাসিড, নাম হচ্ছে বিউটোনোইক অ্যাসিড। ওকে, এখন তাহলে আমাদের ওই যে শূন্য বসালে যেটা হয় আর কি, হ্যাঁ, ওই সিস্টেমটা মনে রাখবো। তাহলে কি হবে? এই যে HCOOH, এটার নাম হচ্ছে কি হবে? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। বোঝা গেল? এটার নাম হবে কি? এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। কথাই ক্লিয়ার সবাই?
জি ভাইয়া। ওকে, তো আমরা এখানে বিষয়টা কিন্তু দেখে ফেললাম। আমরা এইভাবে কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারি। সবাই কি ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার? স্যার, জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমাদের এটা কিভাবে আসলে আমরা এই জৈব অ্যাসিডটা প্রস্তুত করতে পারি। জৈব অ্যাসিড আসলে কিভাবে প্রস্তুত করা যায়। জৈব অ্যাসিড প্রস্তুতির আমাদের বইতে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো আমরা আপাতত ওইটাই একটু দেখি, প্রস্তুতিটা একটু দেখে নিই। প্রস্তুতি, আচ্ছা, প্রস্তুতিতে আসলে আমাদের কি হবে, প্রস্তুতিতে হচ্ছে জৈব অ্যাসিডের যে তাহলে প্রস্তুত করতে চাচ্ছি আমরা ওই যে অ্যালডিহাইড থেকে এটা প্রস্তুত করতে পারবো। CH3CHO এর সাথে আমি কি যুক্ত করে দিব, এখানে আমরা যুক্ত করব হচ্ছে এখান থেকে আমরা যুক্ত করব হচ্ছে, তুমি যে কোনো এখানে আসলে যুক্ত করতে পারো, এখানে তেমন কোনো ঝামেলা নেই। তুমি এখানে আসলে এই এই যে এটা পাওয়ার জন্য তুমি এখানে K2Cr2O7ও দিতে পারো, H2SO4ও দিতে পারো, আবার তুমি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও এটা ব্যবহার করতে পারো। তো এখানে আমরা এটাই দিলাম। এখান দিয়ে এটাকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে আসলে কি ঘটবে, ফার্স্টে এখানে জাস্ট যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে CH3C, এখানে যে দুইটা ও হয়ে যাবে, C+H হয়ে যাবে। তো আমি এখানে একবারে লিখলাম, বাট আমি বোঝাচ্ছি জিনিসটা আসলে কেমনে হইলো C+H। এখন এখানে কেমনে হইলো এই জিনিসটা ভাইয়া? আচ্ছা, এইটা মনে করো এটাকে আমি একটু গাঠনিক ফরম্যাটে দেখাতে চাচ্ছি। আমি কিন্তু বলছিলাম যে বিক্রিয়া বোঝার জন্য এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এইটার আমি একটু গাঠনিক ফরম্যাটটা যদি লিখতে চাই, যে আমি একটু আগে দেখাইছি না, এটা জি স্যার। দ্বিবন্ধন দিয়ে এরকম থাকবে, আর এখানে এরকম থাকবে, আর এর সাথে যে বন্ধন আছে সেই বন্ধনে এই যে এই পাশেরটা যুক্ত থাকবে। তাহলে এই কার্বন আছে, এই কার্বনের সাথে আমাদের তিনটা এইরকম আছে। আচ্ছা, তো এখন দেখো তুমি কি পাচ্ছ এখানে, তো এরকম একটা অবস্থায় আছে। এখন এখানে আমাদের কি আসবে বলো তো, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে জায়মান অক্সিজেন। তোমাদের মনে থাকার কথা, জায়মান অক্সিজেন আসলে কি জিনিস, খুবই সক্রিয়। এখন সক্রিয় যদি হয় তাহলে ও কি করবে, এসে ও যেমনি হোক যুক্ত হওয়ার ধান্দা খুঁজবে, বুঝছো? এখানে কেমনে যুক্ত হওয়া যায়। তো এখানে কি হবে, এখানে আসলে যে বিষয়টা করবে সেটা হচ্ছে এই যে এ যেহেতু এখানে যুক্ত হয়েছে, ওর মন চাবে যে না আমিও ওর সাথে যুক্ত থাকি, বুঝা গেল? এখন ওই যে অনেক সময় এমন ঘটনা ঘটে না, যে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে মানে দেখা যাচ্ছে যে ছোটবেলায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো, যখন আসলে যে লোকজন বোঝে না। দেখা যাচ্ছে এমন হয়েছে যে একটা কলম তোমার মনে করো পছন্দ হয়েছে, এখন তোমার দেখা যাচ্ছে তোমার ভাইয়ের দেখা যাচ্ছে আরেকটা কলম কিনছে, হ্যাঁ। এখন তুমি মনে করো একটা কলম কিনে ফেলেছো, এখন তোমার ওই ভাই মনে করবে যে ওই ভাইয়ের দেখা যাচ্ছে যে বেশি দামের কলম কিনে দেওয়া হয়েছে, তাও দেখা যাচ্ছে যে ওর মনে হবে না ওইটাই কিন, ওই ধরনের একটা জিনিসই কিনবো, হ্যাঁ। তো আসলে এরকম একটা টেন্ডেন্সি আর কি। তো একটু গল্পের ছলে বোঝালাম। তো ওই টেন্ডেন্সির বসে ও যেহেতু যুক্ত হয়েছে, ও যেহেতু আমার সেম জিনিস, ও এখানে যুক্ত হয়েছে, আমিও এখানে যুক্ত হওয়ার ট্রাই করি আর কি। হুম। তো এইখানে আমরা যে বিষয়টা বলতেছি, তাহলে এ হচ্ছে এখানে এসে যুক্ত হবে। তো এখন যুক্ত হওয়ার জন্য সে কি করতেছে, সে বিষয়টা খুঁজতেছে যে কেমনে যুক্ত হওয়া যায়। ও তখন চিন্তা করতেছে আচ্ছা কার্বন কার্বনকে তো ভাঙা যাবে না, কারণ ওরা নিজেদের নিজেদের হচ্ছে মানে সহজাত ভাই এরকম চিন্তা করতে পারো, একই জিনিস আর কি, এদের মধ্যে এই বন্ড ভাঙতে পারবে না। তো এখন এরপরে এসে কি এখানে ভাঙতে চাইবে না, ও তো সেম জিনিস ছিল, সেম জিনিসই যুক্ত আছে, ও তো এইটা ভাঙতে পারবে না, তখন ভাঙবে কোনটা, এইটা। তখন এটাকে যখন আঘাত করবে তখন এটা ভাঙবে। এটা ভাঙার পরে কি ঘটনা ঘটবে, এটা ভাঙার পরে এখান থেকে এই বিষয়টা ঘটবে, এটা মনে করো যে সরে গেল, কে এসে যুক্ত হলো এখানে, এই অক্সিজেনটা এসে যুক্ত হলো। ওকে, অক্সিজেন এসে যদি যুক্ত হয় তাহলে এখানে অক্সিজেন বসলো, অক্সিজেনের কিন্তু আর একটা হাত আছে, ওর কিন্তু দুইটা হাত না, এখানে তো একটা হাত ওর সাথে যুক্ত হতে পারছে, দুইটাতে যুক্ত হতে পারছে না, কারণ দুইটাতে যুক্ত হলে এই কার্বনের আবার হাত কয়টা হয়ে যাবে বলো তো, পাঁচটা। পাঁচটা হয়ে যাবে। এই জন্য ওর আরেকটা হাতের সাথে এই যে প্রথমে এসে বললো যে আচ্ছা তুই বেটা সর, আমি এর সাথে যুক্ত হই।
যুক্ত হয়ে হয়ে যখন দেখতেছে আমার একটা হাত ফাঁকা আছে তখন বলছে আচ্ছা ঠিক আছে তুই দুঃখ করিস না, তুই আমার সাথে যুক্ত থাক, ঠিক আছে। তো এরকম যুক্ত থাকবে আর কি। তখন আসলে আমরা এই জিনিসটাকে যদি একটু সুন্দরভাবে লিখি তাহলে বিষয়টা আসলে কি হবে একটু খেয়াল করো। এখান থেকে তখন আমরা বলবো যে CH3, আর এখানে আমাদের কি হবে COOH। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই বিষয়টা, বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। তো এইটা হচ্ছে আমাদের, এটাকেও কিন্তু আমরা জারণ বলে থাকি, এটাকেও আমরা জারণ প্রসেস বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জারণ প্রসেস, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ভাইয়া এখানে পানি উৎপন্ন হচ্ছে না কেন? কোথায় পানি উৎপন্ন হচ্ছে না কেন? এখানে এই যে H2SO4 যখন দেওয়া হয় তখন এটা কিন্তু আসলে পানি উৎপন্ন করে না, এটাকে নিরোধক পদার্থ বলা হয়, মানে পানি শোষণ করে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে পানি শোষণ করে, এটা হচ্ছে তোমার পানি উৎপন্ন করে না, পানি শোষণ করে, অথবা বলতে পারো পানিকে বের করে দেয়, পানি মুক্ত করে ফেলে, এখান থেকে পানিটা মুক্ত করে। কথা কি বুঝতে পেরেছো? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন আমরা তাহলে প্রস্তুতিটা দেখে ফেললাম, প্রস্তুতিটা আসলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন এইখানে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তোমাদের বইতে এর রাসায়নিক ধর্মটা আছে, এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল, আমি অত ডিটেলসে ওর মধ্যে যাচ্ছি না, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো পেয়ে যাব। মানে হচ্ছে এই জৈব অ্যাসিড প্রস্তুতি আরও বিভিন্নভাবে করা যায়। তো আমরা আসি এখানে হচ্ছে তোমার ওর রাসায়নিক ধর্মটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, রাসায়নিক ধর্মটা ব্যাখ্যা করি তার আগে আমরা এখানে কিন্তু এই যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে কি সাধারণত অ্যাসিডের আসলে ধর্ম কি হয় বলো তো? এগুলো হচ্ছে অম্লীয় টাইপের হয়, ঠিক আছে? অ্যাসিডের ধর্মটা কি অম্লীয় টাইপের। তো অম্লীয় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করে বলো তো? ওই যে নীল রঙের লিটমাস পেপার হইলে কি করবে, ওটা লাল করে ফেলবে, তাই না? লাল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের তোমার এটার হচ্ছে অ্যাসিডের যে ধর্ম সেটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাসিড ধর্ম আর কি। আচ্ছা, জারণ ধর্মের কথা আমরা বললাম। তো এখন বিষয় হচ্ছে আমরা এখানে ওই যে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা কি পাইলাম বলো তো? 2 কার্বন বিশিষ্ট একটা আমরা হচ্ছে অংশ পেয়েছিলাম। 2 কার্বন বিশিষ্ট একটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা তোমার কি তৈরি হয়েছে? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড তৈরি হয়েছে। এই জৈব অ্যাসিডের আমরা 4 থেকে 10% অথবা 4 থেকে 10% অনেক সময় বলা হয়, আবার অনেক সময় 6 থেকে 10%, এই দুইটা পরিমাণ এরকম টাইপের যদি থাকে, এরকম জলীয় দ্রবণকে আবার বলা হয় হচ্ছে ভিনেগার বলা হয়। ভিনেগার তো সবাই চেনো নাকি? এই ভিনেগার আর একটা নাম হচ্ছে, বাণিজ্যিক নাম হচ্ছে অনেক সময় এটাকে সিরকা বলা হয়। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, এর বাণিজ্যিক নাম হচ্ছে সিরকা। এটা হচ্ছে আমরা বলে থাকি ভিনেগার বা সিরকা। তো এই ভিনেগার হচ্ছে আসলে কি করে? এই ভিনেগার আসলে আমরা কি করে থাকি? আমরা ওই যে আচার সংরক্ষণে ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন মাছ, ওই যে মাংস রান্না করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। অনেক সময় এটা তোমার হচ্ছে ওই বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে ওটা ব্যবহার করা হয়, এই যে স্যুপ টুপ ইত্যাদি এইগুলো তৈরিতে ব্যবহার করা হয়। তো সবাই কি বুঝতে পারলা বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এটা আসলে যেহেতু অ্যাসিডীয় বিষয়, অ্যাসিডীয় জিনিস এই ভিনেগার, এই ভিনেগার যখন আসলে এই যে 6 থেকে 10% জলীয় দ্রবণের অর্থটা তো বোঝো। যদি 6% আসলে কি হয়, 6%-এর কথা যদি বলি, তার মানে 6% হচ্ছে আমাদের এই ভিনেগার, মানে ইথানোয়িক অ্যাসিড থাকবে 6%, 6 ভাগ, আর বাকি যে 94 ভাগ এটা কি থাকবে? পানি। এটা পানি থাকবে। কথা কি বুঝছো? জি ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। সবাই কি ক্লিয়ার এটা? জি জি ভাইয়া। ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখানে আমরা আমাদের এই বিষয়টা আমাদের এখানে দেখানো আছে, এখানে আমাদের যে বর্ণনা করা আছে, এবং এখানে আমাদের একটা এই যে এসিড ধর্মের ক্ষেত্রে আমাদের এখানে জিনিসটা দেখাইছে। এই জিনিসটাও, এই বিক্রিয়াটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই বিক্রিয়াটা আমি আর দেখাচ্ছি না,
তোমরা একটু জাস্ট দেখে নিও, বুঝতে পারবা। আগেও মনে হয় দেখানো হয়েছে এটা। হ্যাঁ, এই বিক্রিয়া কি হয়েছে, এই যে এখানে আসলে আমাদের কি হয়, এই যে এইচটা, এটা হচ্ছে আসলে এখান থেকে চলে যায়, এখান থেকে রিপ্লেস করে কার দ্বারা, সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়, এই সোডিয়ামটা এখানে বসে। হ্যাঁ, তো এই রিপ্লেস করতে হলে আসলে কোন ধরনের বিক্রিয়া আমাদের লাগবে, কোন কোন জিনিস লাগবে, এটাকে আসলে অ্যালকোহল নেবো নাকি অ্যাকোয়াস নিব? জলীয় দ্রবণ aqua। এটা অ্যাকোয়াস নিতে হবে, কিন্তু এটা মাথায় রাখবা, এই যে এখানে বলেই দেওয়া আছে জলীয় দ্রবণ নিতে হবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? Yes ভাইয়া। ওকে, তাহলে ভিনেগার কি জিনিস, এখানে যে সব কিছু বলে দেওয়া আছে। আমরা এই যে খাদ্যে ভিনেগার দিলে পরে আসলে ব্যাকটেরিয়া বা ইস্ট হচ্ছে কি হয়ে যায়, এই কি হলো, আচ্ছা ওকে। তো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে জি বিষয়টা ভাইয়া। হচ্ছে আমরা ভিনেগার অনেক সময় আচারে ব্যবহার করে থাকি। এখন আচারে কেন ব্যবহার করি, এর পেছনের কারণটা হচ্ছে আমরা সাধারণত মনে করো যে এটা এই অ্যাসিড তো আসলে টক স্বাদযুক্ত, তাই না? তো এই টক স্বাদযুক্ত হচ্ছে হওয়ার কারণে মনে করো আচারে ব্যবহার করলে আসলে ওই টক স্বাদ আর একটু বাড়ে আর কি, টকের পরিমাণ বাড়ে, ওটা খেতে আরও একটু বেশি স্বাদ লাগে আর কি। আর হচ্ছে অনেক সময় যে আমরা তোমার স্যুপের মধ্যেও এই জিনিসটা ব্যবহার করা হয় আর কি, তৈরি করার ক্ষেত্রে। আবার এইটা আচারে আরেকটা ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে এখানে আসলে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মায় না আর কি। আসলে কি কারণে জন্মায় না, কারণ এখানে যে এই যে এইচ প্লাস আয়নটা যে থাকে, এই যে এখান থেকে আসলে যদি এইচ প্লাস আয়ন, হ্যাঁ জাইমান না কিন্তু, এইচ প্লাস আয়ন যেটা থাকে, এটা আসলে কি করে, এই ব্যাকটেরিয়ার যে প্রাচীর আছে এই প্রাচীর আসলে নষ্ট করে ফেলে, ফলে ব্যাকটেরিয়াটা মারা যায়। তো এই জন্য আসলে আসলে এখানে এটা মানে আচারের মধ্যে এটা জমতে পারে না, ফলে এই ধরনের একটা ঘটনা ঘটে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পাইলাম বা বুঝতে পারলাম। তো এখন তোমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত একটু সুন্দর করে পড়ে ফেলবা, যদিও আমাদের বইতে এইটুকু খুবই কম পরিমাণে আছে, এইটুকু একটু সুন্দর করে দেখে ফেলবা। আমাদের নেক্সট দিনের আলোচনা কিন্তু শুধুমাত্র এইটুকু নিয়ে হবে। এখানে অনেক কথাবার্তা আছে, প্রতিটা লাইন নিয়ে এক একটা করে বিক্রিয়া হবে, বইতে বিক্রিয়া দেখাইনি, বাট আমি এখানে বিক্রিয়াগুলো দেখাই দিব, প্রত্যেকটা বিক্রিয়ায় দেখাই দিব। এখানে আমাদের কিছু আছে এক্সট্রা বিক্রিয়া, কিছু আছে আমাদের বইয়ের মধ্যকার বিক্রিয়া। এখানে প্রত্যেকটা পয়েন্টকে ভেঙে ভেঙে আমরা আলোচনা করব। এখানে একটা পয়েন্ট আছে, এরপরে আমাদের এই যে এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ভেঙে ভেঙে প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আছে। হ্যাঁ, আর সাথে আমাদের এই যে ব্যবহারের ভেতরেও কিন্তু বিভিন্ন বিক্রিয়া আছে, বিভিন্ন জিনিস বোঝার আছে। তো সেইগুলো আমরা একটু ব্যাখ্যা করে করে তোমাদের কোনগুলা মনে রাখতে হবে, কোনগুলা দিয়ে কী করতে হবে বা কেমনে কি হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিব। এখানে নেক্সট দিনের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা জিনিস এবং এর মধ্যে প্রত্যেকটা বিক্রিয়া আছে, কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো সেইগুলো আমি আসলে বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের নেক্সট দিনের ক্লাস হবে হচ্ছে এই পলিমারের আগ পর্যন্ত, আর আমরা তারপরের দিন আরেকটা ক্লাস নিব পলিমার। এই নিয়ে আমাদের বইয়ের আলোচনা শেষ হয়ে যাবে। তারপরে আমরা দুইটা ক্লাস নিলে মোটামুটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের পুরো ফাংশনালিটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা এই অধ্যায়ের প্রশ্নপত্রগুলো সলভ করতে পারবো আর কি। ওকে, সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো আমরা আপাতত এইখানেই শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। ভাইয়া বলো।